হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমরা আমাদের ক্লাস 9 এর নতুন আরেকটা চ্যাপ্টার স্টার্ট করব। সেটা হচ্ছে তোমাদের জীববিদ্যা ও মানব কল্যাণ। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের 4 নম্বর চ্যাপ্টার। এবার তোমরা বলবে ম্যাম তাহলে সেকেন্ড এন্ড থার্ড নম্বর চ্যাপ্টারে কি হলো? দেখো, সেকেন্ড চ্যাপ্টারটা যেটা আছে, সেই যে টপিকগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা বেশিরভাগটা ক্লাস 10 এ আমরা জেনে গেছি। অবভিয়াসলি আমি তোমাদেরকে সেই চ্যাপ্টারটাও পড়াবো, কিন্তু সেটা কিছুদিন পর। আর থার্ড যে চ্যাপ্টারটা সেটা তোমাদের আমিষ স্যার করাবেন, তো ওই চ্যাপ্টারটা আমি করাবো না। এই তার জন্য আমি আজকে স্টার্ট করব আমাদের 4 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ। তো চলো আমরা দেখি যে এই চ্যাপ্টারে আমরা ঠিক কি কি পড়বো। তো মেনলি এই চ্যাপ্টারে আমরা জানবো আমরা সবসময় বলি না যে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কারোর শরীরে বেশি, কারোর শরীরে কম। এই যে জিনিসগুলো নিয়ে আমরা দৈনন্দিন জীবনে আমরা নাড়াঘাটা করি, তো এই জিনিসটা নিয়েই হচ্ছে আজকে আমাদের এই চ্যাপ্টারটা। মেনলি কি রোগের কোন টিকা, কোন ভ্যাকসিন, কি ওষুধ, এই টুকটাক ছোটখাটো জিনিস নিয়েই আমাদের এই চ্যাপ্টারটা। খুব ছোট্ট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা এমন বড় নয়, খুব বেসিক একদম একটা চ্যাপ্টার। তো চলো এই চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখবো এবং আমরা এই চ্যাপ্টারটা আজকে পড়বো, ঠিক আছে? তো ফার্স্টেই বলেছে যে অনাক্রমতা এবং মানুষের রোগ। অনাক্রমতা মিন্স ইমিউনিটি। দেখো, আমরা অনেকেই ইংলিশ টার্মটাকে নিয়ে বেশি ইউজ করি, ইমিউনিটি পাওয়ার। অনাক্রমতা জিনিসটা আমরা খুব কম ইউজ করি, রাইট? তো এই যে তোমার ইমিউনিটি অ্যান্ড হিউম্যান ডিজিজ, তো কি বলেছে, আমাদের দেহে কোনো ক্ষতিকর জীবাণু, ভাইরাস বা কোনো টক্সিক পদার্থ প্রবেশ করলে দেহ এক বিশেষ ব্যবস্থার সাহায্যে তাদের নির্মূল করে বা ধ্বংস করে। এই বিশেষ পদ্ধতিকে ইমিউনিটি বা অনাক্রমতা বলে। মানে আমাদের দেহে যখন বাইরে থেকে কোনো ধুলো বালি বা যে কোনো রকমের ভাইরাস ঢোকে, তখন শরীরের মধ্যে সঙ্গে সঙ্গেই তো আর কোনো রোগ সৃষ্টি করে না। সেই রোগ সৃষ্টি যদি সঙ্গে সঙ্গে করতে না পারে, তার জন্য কি হয়, তোমার এই যে তোমার সেটা ধ্বংস হয়ে যায় শরীরের মধ্যে। সেই ধ্বংস হওয়ার যে প্রসেসটা বা সেই ক্ষমতাটাকেই বলা হচ্ছে তোমার ইমিউনিটি বা অনাক্রমতা। এবার দেখো, মেইনলি এখান থেকে যেটা জানার সেটা হচ্ছে এডওয়ার্ড জেনারকে অনাক্রমতা বিদ্যার জনক বলা হয়। এবার এখানে কি বলবে যে তোমার ধরো ইমিউনিটি, ঠিক আছে, ইমিউনিটি যেটা মানে হচ্ছে অনাক্রমতা, রাইট? তো এই অনাক্রমতার যে জনক সেটা কে? সেটা হচ্ছে তোমার এডওয়ার্ড জেনার। মেইনলি জেনার দিয়েই আসে, তো এটা তোমরা পেরে যাবে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে এটা আমরা তাহলে এই চ্যাপ্টারে আজকে আমরা ফার্স্ট কোয়েশ্চেন কি পেলাম, অনাক্রম্যতার জনক। অনাক্রম্য বিদ্যার যে জনক সেটা কে? সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো, অনাক্রম্যতন্ত্রের প্রাথমিক কাজ হলো দেহজ এবং বিজাতীয় বস্তুর পার্থক্য নির্ণয় করা এবং ওই বিজাতীয় বস্তুর বিরুদ্ধে দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। গুটি বসন্ত রোগের টিকা নিলে দেহে এমন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে যে ওই ব্যক্তির সারা জীবন ধরে গুটি বসন্ত রোগ হয় না। মানে আমরা জানি অনেকেই যে যখন জন্মায় একটা শিশু জন্মায়, মানে প্রত্যেকে যখন আমরা জন্মেছি তখন কি হয়, তখন বিভিন্ন টাইমে কিছু মাস অন্তর বা কিছু বছর অন্তর আমাদের টিকা হয়, ইনজেকশন হয়, রাইট? তো সেগুলো কি হয়, কিছু কিছু রোগ থাকে যেগুলো যাতে কখনো না হয়, চির নির্মূল করার জন্য সেই রোগ সেই টিকাটা দেওয়া হয়। তো সেই রকমই একটা হচ্ছে তোমার গুটি বসন্ত, ঠিক আছে? এবার দেহ প্রতিরোধ ব্যবস্থা দু রকমের হয়। তো একটু এই জায়গাটা আমি পড়ে শোনাচ্ছি, দেখো পড়তে ভালো লাগবে, এমনটা নয় আমি বলছি না যে কোয়েশ্চেন দেবে, কিন্তু কি বলতো, এগুলো আমাদের জানা দরকার। কারণ শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্যই যে পড়তে হয় এটা কিন্তু নয়, আমাদের জ্ঞান অর্জনটা সব থেকে মেন ইম্পর্টেন্ট। আমরা তো একটা চ্যাপ্টার না পড়ে কোয়েশ্চেন প্র্যাকটিস করেও পরীক্ষায় পাশ করে আসতে পারবো কিনা, কিন্তু যদি সেই জিনিসগুলো নিয়ে আমরা নাই বুঝি, আমরা যদি অন্ধের মতো শুধু অ্যান্সার করে আসি, তাহলে আমরা কি করে হবে? তাহলে কি আমাদের জ্ঞান অর্জন হবে? হবে না। আর যদি আমরা এই জিনিসগুলো নিয়ে জানি, তাহলে ইন ফিউচার যখন আমরা এটা আমাদের দৈনন্দিন জীবনে হোক, কারোর ক্ষেত্রে হোক, আমরা এগুলো কি করব? প্রয়োগ করতে পারবো। ওকে, তো নেক্সট দেখো, দেহে প্রতিরোধ ব্যবস্থা দু রকমের, যত অনির্দিষ্ট প্রকারের প্রতিরোধ ব্যবস্থা, যেমন ভৌতভাবে শরীরের প্রবেশ থেকে বিরত করা, ত্বকের পুরো আবরণ, ত্বকে ও নাকে চুলের উপস্থিতি, কাটা স্থানে রক্ত জমাট বেঁধে যাওয়া, শ্বাসনালীতে অবস্থিত সিলিয়া দেহে রোগ জীবাণু প্রবেশে বাধা দান করে। মানে আমাদের স্কিনে অনেকে এই যে স্কিনে থাকে, লোম থাকে, সেটা কি করে, ডিরেক্ট ধুলোবালিটাকে একদম স্কিনে বা আমাদের এই যে চামড়া থাকে, ঠিক আছে, সেগুলো কি করে, ধুলোবালিটা আটকে দেয়, যেটা আমাদের শরীরের জন্য কি ভালো, তো রাইট? একদম যদি বাইরের দূষিত নোংরা ধুলোবালিগুলো আমাদের স্কিনে এসে মিশে, তাহলে তো সেটা আমাদের জন্য ভালো নয়, সেটা আমাদের স্কিনকে ক্ষতি করবে। তো সেই ক্ষতির থেকে বাঁচাই কে? এই যে তোমার লোম বা চামড়া। তো এটা কি ভৌতভাবে। এরপর নেক্সট হচ্ছে ক্ষতিকর জীবাণুদের হত্যা করে দেহের প্রবেশ থেকে বিরত রাখা। অশ্রু, ঘাম, নাকের খরিত পদার্থ, লালারস, শ্বাসনালীতে উপস্থিত শ্লেষা,
পাকস্থলীতে উপস্থিত HCl ইত্যাদি দেহে প্রবিষ্ট ক্ষতিকর জীবাণুদের হত্যা করে, দেহ অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়। মানে হ্যাঁ, আমরা জানি আমাদের শরীরে আমরা যখন অশ্রু মানে চোখের জল, ঘাম, এগুলো আমাদের যে তোমার বজ্র পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়, এটা কিন্তু আমাদের শরীর থেকে নোংরা পদার্থগুলো বেরিয়ে দেয়, যার ফলে কি হয় আমাদের শরীরটাকে কিন্তু রক্ষা করে। ঠিক আছে, এই হচ্ছে কিছু কিছু ব্যাপার। এরপর হচ্ছে যে তোমার দেখো ইমিউনিটি কাকে বলে দেখে লাভ নেই, ইন্টারফেরন অনাক্রমতা। যে অনাক্রমতায় ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নিঃসৃত হয়, ভাইরাসের বিভাজনকে রোধ করে, তাকে ইন্টারফেরন অনাক্রমতা বলে। এটা জাস্ট একটা সংজ্ঞা। তো চলো এবার আমরা দেখবো অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এগুলো সম্পর্কে জানবো। অ্যান্টিজেনটা কি? যেসব বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাদের অ্যান্টিজেন বলে, যেমন প্রোটিন, বৃহদাকার পলিস্যাকারাইড, বৃহদাকার লাইপোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন ইত্যাদি। অ্যান্টিজেনের প্রকারভেদ দেখো, অ্যান্টিজেন দুই রকমের হয়, একটা হচ্ছে এক্সোজেনাস আর একটা হচ্ছে এন্ডোজেনাস। একটা এক্সোজেনাস আর একটা হচ্ছে এন্ডোজেনাস। এটা কিসের প্রকারভেদ? এটা হচ্ছে তোমার অ্যান্টিজেনের প্রকারভেদ। তো অ্যান্টিজেনের এক্সোজেনাস অ্যান্টিজেনটা কি সেটা চলো দেখি। যেসব অ্যান্টিজেন প্রাণীদেহের বাইরে উৎপন্ন হয়, এক্সো মানে কি? এক্সো আর এন্ডো, ঠিক আছে? এটা মানে হচ্ছে তোমার বাইরে আর এটা মানে হচ্ছে তোমার ভিতরে। তাহলে এবার দেখো যেসব অ্যান্টিজেন প্রাণীদেহের বাইরে উৎপন্ন হয় তাদের এক্সোজেনাস অ্যান্টিজেন বলে, যেমন পরাগরেণু, দূষক পদার্থ, ভেষজ পদার্থ, রোগ সৃষ্টিকারী জীবাণু ইত্যাদি। আর এন্ডোজেনাস অ্যান্টিজেনটা কি? যেসব অ্যান্টিজেন প্রাণীদেহের ভিতরে উৎপন্ন হয় তাদের এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে, যেমন ইঁদুর, বিড়াল, ভেড়া, ঘোড়া প্রভৃতির লোহিত কণিকায় অবস্থিত ফর্সম্যান অ্যান্টিজেন। তাহলে একটা কোয়েশ্চেন, এখান থেকে একটা কোয়েশ্চেন, এই যে দেখো ফর্সম্যান অ্যান্টিজেন, এটা কিসের উদাহরণ? এক্সোজেনাস অ্যান্টিজেন অর এন্ডোজেনাস অ্যান্টিজেন? এন্ডোজেনাস অ্যান্টিজেন। তাহলে এই জায়গাটা মনে রাখবে। তারপর কি বলেছে? স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন অ্যান্টিজেন এই রকমের অ্যান্টিজেন। এছাড়াও আরো আছে। তো অ্যান্টিবডি, এই গেল অ্যান্টিজেন। অ্যান্টিজেনের দুটি ভাগ, একটা এক্সোজেনাস আর একটা হচ্ছে এন্ডোজেনাস। এন্ডোজেনাসের মধ্যে মেইনলি তোমার ফর্সম্যান অ্যান্টিজেন এন্ড কার্ডিওলিপিন। কার্ডিওলিপিনটা কোথায় থাকে? সেটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে। এরপর আসছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি জিনিসটা কি? দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে তাদের অ্যান্টিবডি বলে। সব অ্যান্টিবডি গ্লোবিউলিন নামে পরিচিত। এদের আণবিক ওজন প্রায় তোমার অনেকটা, মানে এটা তোমার প্রায় 1,50,000 থেকে 9 লক্ষ পর্যন্ত, মানে এর মধ্যে সীমিত। প্লাজমা প্রোটিনের প্রায় 20% ইমিউনোগ্লোবিউলিন। তাহলে এখানে আর একটা কোয়েশ্চেন, সব অ্যান্টিবডি কি নামে পরিচিত? গ্লোবিউলিন। তাহলে সব অ্যান্টিবডি গ্লোবিউলিন নামে পরিচিত। ওকে, তারপর দেখো যে দেহে 5 রকমের ইমিউনোগ্লোবিউলিন অর্থাৎ অ্যান্টিবডি দেখা যায়। এগুলি হলো আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। এগুলো হচ্ছে মেন। এবার এটা সম্পর্কে আমরা একটু ডিটেইলে যাব, যে আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই এগুলো কি? এগুলো হচ্ছে সবকটা অ্যান্টিবডি। কি অ্যান্টিবডি? ইমিউনোগ্লোবিউলিন অর্থাৎ অ্যান্টিবডি। আমরা অ্যান্টিজেন পড়লাম, অ্যান্টিজেনের দুটোই ভাগ, তার মধ্যে কি কি পড়ছে সেগুলো দেখলাম। নেক্সট আসছে আমরা অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি? আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। এটা হচ্ছে আমাদের তোমার অ্যান্টিবডি। ওকে, তো চলো এবার আমরা দেখবো যে অ্যান্টিবডি গুলো কি কি। এবার দেখো আইজিজি, এই প্রকার অ্যান্টিবডি রক্তেই বেশি থাকে, তবে লসিকা অন্ত্রেও পাওয়া যায়। এরা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড। এই যে অ্যান্টিবডি গুলোর নাম, এদের একটা একটা করে মেন মেন কাজগুলো আমি বলে যাব, ঠিক আছে? এবার কেন ম্যাম কাজগুলো কেন বলবেন? কাজগুলো এই কারণেই বলবো কারণ এই কাজগুলো থেকে কোশ্চেন দেয়। মানে এখানে কোশ্চেনটা কেমন দেবে? বলবে যে ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম নিম্নলিখিত কোন অ্যান্টিবডি। তাহলে তোমরা যদি এই কাজগুলো না পড়ো তাহলে পারবে না। তাহলে নিম্নলিখিত কি বলেছে? যে ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম নিম্নলিখিত কোন অ্যান্টিবডি। তাহলে কোনটি হবে? আইজিজি। নেক্সট হচ্ছে আইজিএ। দেখো স্তনগ্রন্থি খরিত কোলাস্ট্রামে এই প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে। এছাড়া ঘাম, অশ্রু, লালা ইত্যাদিতে এদের উপস্থিত লক্ষণীয়। তাহলে ঘাম, অশ্রু বা স্তনগ্রন্থির যে কোলাস্ট্রামে মেইনলি এখানে কি কোশ্চেনটা দেবে তুমি জানো? এই জায়গাটা থেকে আইজিএ থেকে, আইজিএটা থেকে দেবে। একদম তুমি লিখে নিতে পারো যে এই কোশ্চেনটাই দেবে। এটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কোলাস্ট্রামে, মহিলাদের কোলাস্ট্রামে মেইনলি স্তনগ্রন্থির যে কোলাস্ট্রামে কোন অ্যান্টিবডি থাকে? কোন অ্যান্টিবডি থাকে? কোন
অ্যান্টিবডি থাকে সেটা হচ্ছে আইজিএ। তাহলে আমাদের এখান থেকে কোন কোশ্চেনটা দেবে, এখান থেকে দিতে পারে যে এই যে স্তনগ্রন্থি খোদিত কোলাস্ট্রাম, কোলাস্ট্রাম মিন্স এই যে কোলাস্ট্রাম, এখানে কি থাকে, কোন অ্যান্টিবডি থাকে, সেটা হচ্ছে আইজিএ, ইমিউনোগ্লোবিউলিন এ। আইজি মতলব মানে আইজি মিন্স ইমিউনোগ্লোবিউলিন। ওকে, নেক্সট আসছে হচ্ছে আইজিএম। আইজিএমটা কি, এটা হচ্ছে তোমার দেখো যে রক্তে এরা পেন্টামার হিসেবে থাকে, এরা লসিকা এবং বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে। তাহলে লসিকা এবং বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে কোন অ্যান্টিবডি, সেটা হচ্ছে আইজিএম। নেক্সট হচ্ছে আইজিডি। দেখো এই প্রকার অ্যান্টিবডি রক্তে 0.2% থাকে। দিস ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট যে রক্তে কোন মানে রক্তে 0.2% যে মানে কোন অ্যান্টিবডি থাকে, সেটা হচ্ছে তোমার আইজিডি। কোনটা, আইজিডি। এখান থেকে এই কোয়েশ্চেন গুলো হয়। নেক্সট হচ্ছে আইজিই, এখানে হচ্ছে রক্তের পরিমাণ 0.1%, তাহলে 0.2%টা হচ্ছে আইজিডি আর 0.1%টা হচ্ছে তোমার আইজিই। ওকে, এই হচ্ছে আমাদের তোমার এখান থেকে যে কোয়েশ্চেন গুলো হয়। এবার এখানে দেখো অ্যালার্জি প্রতিরোধ সাহায্য করে, এখানে লেখা আছে পয়েন্টটা, কারণ এই পয়েন্টগুলো দেখো এই টেক্সট বুকটা তো অলরেডি আমার আগকার পড়া, মানে যখন আমি পড়তাম তো সেই বইটা, তো যখন স্যাররা বলতেন ওখানে লেখা আছে, তো সেই ওয়াইজ হচ্ছে তোমার এখানে যে আইজি মেইনলি অ্যালার্জি, আমাদের অনেকের মধ্যে অ্যালার্জি আছে তাই তো, অ্যালার্জিটা এখন খুব নর্মাল হয়ে গেছে ব্যাপারটা। তো এই অ্যালার্জির মধ্যে কোন অ্যান্টিবডি থাকে, সেটা হচ্ছে আইজিই, যেটা হচ্ছে রক্তে 0.1% থাকে। ক্লিয়ার? এবার হচ্ছে এখানে অ্যান্টিবডির গঠন বলেছে, তো অ্যান্টিবডির গঠনে আমাদের গিয়ে কাজ নেই, কারণ অ্যান্টিবডির গঠন সম্পর্কটা আমাদের আসবে না। তো এখানে তোমার ধরো বিভিন্ন রকম স্ট্রাকচার দিয়ে দিয়েছে, এসএস স্ট্রাকচার, এস পরিবর্তনশীল অঞ্চল, ভারী চেন, হালকা চেন। এই স্ট্রাকচারটা তোমার বোর্ডের এক্সামে দেয় অনেক টাইমে, ঠিক আছে। তো অ্যান্টিজেন আর অ্যান্টিবডির মধ্যে পার্থক্য দেখি চলো। অ্যান্টিজেন হলো দেহে অনুপ্রবিষ্টকারী বহিরাগত বস্তু। ফার্স্টেই বললাম অ্যান্টিজেনটা কি, এন্ডো আর এক্সো দুই রকমের, এটা কি বহিরাগত একটা জিনিস। অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের উপস্থিতিতে উৎপন্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু, মানে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিজেনটা তো আমাদের শরীরের জন্য খারাপ, সেই অ্যান্টিজেনটাকে প্রতিরোধ করার জন্য কে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেনটা কি রাসায়নিক প্রকৃতিতে, এরা প্রোটিন, তবে গ্লাইকোপ্রোটিন, পলিস্যাকারাইড জাতীয় হতে পারে। আর অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতিতে এরা সবসময় প্রোটিন। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য, এগুলো আমি আর বলছি না কারণ শুধু শুধু তোমাদের টাইম ওয়েস্ট হবে। নেক্সট হচ্ছে অনাক্রমতা জনিত সাড়া বা ইমিউনো। দেখো এখানে অনাক্রমতার প্রকারভেদটা কি বলেছে, একটা হচ্ছে তোমার সহজাত আর একটা হচ্ছে অর্জিত। সহজাত হচ্ছে তোমার কোনো ভাগ নেই, অর্জিত হচ্ছে দুটো, একটা কোষ ভিত্তিক আর একটা হচ্ছে রস ভিত্তিক। তো সহজাত অনাক্রমতা কি, যে সব অনাক্রমতা জন্মগত থাকে, মানে জন্মগত তাকে সহজাত বলা। অবভিয়াসলি আমরা যখন সেই তোমার ফার্স্ট চ্যাপ্টারটা পড়েছিলাম তখন ওখানে সহজাত প্রতিবর্তকিয়া আর অর্জিত প্রতিবর্তকিয়া পড়েছিলাম, তো যেটা জন্ম থেকেই পাই সেটা সহজাত, আর যেটা অর্জিত মানে অর্জন করছি জন্মানোর পর সেটা অর্জিত প্রতিবর্তকিয়া। তার মানে অর্জিত অনাক্রমতাটা কি, এই প্রকার অনাক্রমতা সাধারণত রোগ জীবাণুর প্রভাবে সৃষ্টি হয়। এই অনাক্রমতা দুই ধরনের, একটা হচ্ছে কোষভিত্তিক আর একটা হচ্ছে রসভিত্তিক। এই কোষভিত্তিক আর রসভিত্তিকে কি হয় বলতো, এক্সাম্পল যেটা সেটা আমাদেরকে মেইনলি মনে রাখতে হয় এক্সাম্পলটা, কারণ এক্সাম্পল থেকে কোশ্চেন দেয়। কেমন কোশ্চেন দেয় দেখো, এই প্রকার মানে কোষভিত্তিক অনাক্রমতায় বিভিন্ন ক্ষতিকারক কোষ ও অ্যান্টিজেন যেমন ছত্রাক, পরজীবী, অন্তঃকোষীয় ভাইরাস সংক্রমণ, ক্যান্সার কোষ, প্রতিস্থাপিত অঙ্গের কোষ, টি লিম্ফোসাইট কোষের ক্রিয়াশীলতা বিনষ্ট হয়। কোষভিত্তিক অনাক্রমতার বিভিন্ন ধাপ স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে, ঠিক আছে। এই স্টেপ বাই স্টেপটা আমি যদি তোমাদেরকে এখন বলি, ঠিক আছে, এই স্টেপ বাই স্টেপ যদি আমি তোমাদেরকে এখন বলি তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে, তোমরা এই জায়গাটা দেখো, এই একটা জায়গায় লক্ষ্য করো, এখানটাতে কি বলেছে কোষভিত্তিক, এটা হচ্ছে টি লিম্ফোসাইট কোষভিত্তিকটা, ঠিক আছে। আর রস ভিত্তিকটা কোথায় গেল, রস ভিত্তিক হচ্ছে বি লিম্ফোসাইট কোষ। এই দুটো কিন্তু এই দুটোর পার্থক্য, ঠিক আছে। এবার এটার আমি ব্যাখ্যা তোমাদেরকে দেব না, কেন দেব না সেটা হচ্ছে কারণ এখান থেকে যদি আমি এখন ডিটু ব্যাখ্যা পড়ি তোমরা কেউ শুনবে না, বিকজ আই এম ইউর টিচার। আমি জানি যে তোমাদের কতটুকু দরকার। এবার এখান থেকে যখন কোয়েশ্চেন দেবে, ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন দেবে না, কারণ স্ট্রাকচারাল কোয়েশ্চেন ওইভাবে দেয় না, কারণ এখান থেকে বেসিক, এটা যেহেতু তোমার মানব কল্যাণ অ্যাকচুয়ালি রোগ টিকা ভ্যাকসিন এগুলো সম্পর্কে, তো তাই ওই টিকা বা ওই বিজ্ঞানীদের নামের ওখানেই এতগুলো কোয়েশ্চেন আছে যে আদার সাইড থেকে কোয়েশ্চেন দেয় না, তাই ওই জায়গাটা আমি স্কিপ করে গেলাম, কারণ স্ট্রাকচার ইজ ডাজন্ট ইম্পর্টেন্ট। কোষভিত্তিক রসভিত্তিকটা মনে রাখো, কোষভিত্তিকের ক্ষেত্রে টি লিম্ফোসাইট আর রসভিত্তিকের ক্ষেত্রে বি লিম্ফোসাইট, ঠিক আছে, মানে কোষটা। এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের হলো যে টিকার ধারণা। টিকা, হোয়াট ইজ টিকা?
টিকা মিনস নট সেই ছোটবেলায় আমরা করতাম না গরুর রচনা লেখো কি গরুর টিকা লেখো সামথিং এরকম কিছু থাকতো আমাদের ছিল যতটা আমার মনে পড়ছে। তো সেই রকম টিকা নয়। টিকা দেখো মানে যখন ইনজেকশন দেওয়া হয় অনেকের হাতে দাগ থেকে যায় টিকা অনেক মানে বড় হয়ে, অনেকের অনেক রকম হয়, সেটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা। তো এই টিকার ধারণাটা কি চলো দেখি। টিকা বা ভ্যাকসিন, এই ভ্যাকসিনেশন এটাকে আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার অনাক্রম্য বিদ্যার জনক। তিনি সেই একই বিজ্ঞানী ডক্টর এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে প্রথম গুটি বসন্তের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেন। তাহলে এখানে চার একটা কোয়েশ্চেন, এটাও ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। জেনার ইনি কি করেন গুটি বসন্তের যে টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেন। এডওয়ার্ড জেনারের টিকাকরণের আবিষ্কারের তো আমি ব্যাখ্যা করে লাভ নেই, বহু প্রচলিত টিকা বা ভ্যাকসিন। চলো এবার কয়েকটা টিকার নাম আমরা পড়ে নিই এবং তার কি কাজ সেগুলো একবার দেখে নিই, কারণ এখান থেকে এই কাজে এটার জন্য কোন টিকা দেওয়া হয় এখান থেকে কিন্তু এইরকম কোশ্চেন দিতে পারে। ফার্স্টেই পড়বো ডিপিটি। ডিপিটি মিন্স ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস। এই টিকাটি ডিপথেরিয়া, হুপিং কাফ এবং টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। শিশুদের 3 থেকে 9 মাস বয়সে 3টি ডোজ 1 থেকে 2 মাস অন্তর এবং 18 থেকে 24 মাস বয়সে একটি বুস্টার ডোজ দেওয়া হয়। মানে এটা হচ্ছে টাইম, যেটা আমাদের বুদ্ধি হওয়ার আগে এটার টিকা আমরা পেয়ে যাই, যার জন্য কখনো আমরা কি এরকম শুনি যে এই বয়সে এসে বা বড়তে এসে যে কারোর এরকম ডিপথেরিয়া হয়েছে কি তোমার কারোর এরকম হুপিং কাফ হয়েছে, এই জিনিসগুলো আমরা কখনো দেখি না, কারণ এগুলো অলরেডি আমাদের জন্মানোর পরে পরে এই টিকাটা দেওয়া হয়। তাহলে ডিপিটি জন্য মানে তোমার মেনলি এই যে ডিপথেরিয়ার জন্য কোন টিকা দেওয়া হয়, ডিপিটি দেওয়া হয়। তাহলে এইগুলো এখানে কি কেমন, আমি তাহলে বারবার করে বলবো না যে এখান থেকে কেমন কোশ্চেন আসবে, আমি তোমাদেরকে এই জায়গাগুলো বলে যাচ্ছি যে এমন ভাবে আসতে পারে, তো তাই আমি এই জায়গাগুলো এইভাবে দেখবে। নেক্সট হচ্ছে বিসিজি, ব্যাসিলাস ক্যালিমেট গিউরিন। এটা হচ্ছে এই টিকাটি টিউবারকিউলোসিসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। শিশুদের 3 থেকে 9 মাস বয়সে একটি ডোজ দেওয়া হয়। তাহলে টিউবারকিউলোসিসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করার জন্য কোন টিকা দেওয়া হয়, বিসিজি। তাহলে বুঝতে পারছি এখানে কেমন কোশ্চেন দেবে, কেমন কোশ্চেন। এরপর আছে পোলিও। পোলিওটা কি, পোলিও প্রতিরোধ করে শিশুদের 3 থেকে 9 মাস বয়সে 3টে ডোজ 1 থেকে 2 মাস অন্তর এবং 18 থেকে 24 মাসে একটি বুস্টার ডোজ। এটা দেবে না, টাইমটা ম্যাটার করছে না, টাইমটা জিজ্ঞেস করবে না, শুধু বলবে যে পোলিও রোগের জন্য তোমার কোন ভ্যাকসিন দেওয়া হয়, পোলিও ওপিভি ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন। তারপর হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন। টাইফয়েড প্রতিরোধ করে শিশুদের 5 থেকে 6 বছরের বয়সে 2টি ডোজ এবং 10 বছর বয়সে একটি বুস্টার ডোজ, 16 বছরে একটি বুস্টার ডোজ। আমরা দেখি না যে 10 বছরে 16 বছরের প্রত্যেক একটা ইনজেকশন দিতে হয়, ওগুলোই হচ্ছে টিকা বা ভ্যাকসিন। নেক্সট আছে হচ্ছে এমএমআর। এমএমআরটা কি, এই ভ্যাকসিনটি হাম, রুবেলা, মাম্পসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। শিশুদের 9 থেকে 12 মাস বয়সে একটি ডোজ দেওয়া হয়। তাহলে যে মানে মাম্পস, রুবেলা বা হাম, এটার জন্য যে ভ্যাকসিনটা হয় সেটা কি, সেটা হচ্ছে এমএমআর। ওকে, নেক্সট হচ্ছে টিটি, টিটেনাস টক্সয়েড। এই ভ্যাকসিনটি টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। গর্ভবতী মহিলাদের 16 থেকে 36 সপ্তাহে 2টি ডোজ, শিশুদের 10 বছর বয়সে একটি বুস্টার ডোজ এবং 16 বছর বয়সে একটি বুস্টার ডোজ দেওয়া হয়। তাহলে যে তোমার গর্ভবতী টাইমে মহিলাদের যে টিকাটা দেওয়া হয় সেটার নাম কি, সেটা টিটি। তাহলে বুঝতে পারছি এখানে কেমন কেমন কোশ্চেন দিতে পারে। টিকাকরণের গুরুত্ব আবার কি, দেহে অ্যান্টিবডি সৃষ্টি করবে, দেহের সুরক্ষা প্রদান করবে, ইমিউনিটি পাওয়ার বাড়াবে, এগুলোই, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো টিকাকরণের ছকটা দেওয়া আছে, এই জায়গাটা তোমরা চাইলে এই যে জায়গাটায় ছকটা দেখছো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর ডিটেলস এন্ড তোমরা এই জায়গাটা ভালোভাবে দেখতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে মানব দেহে রোগ সৃষ্টিকারী জীবাণু। রোগ আজব ব্যাপার না, আমাদের শরীরে রোগ হয়, তারপর সেটাকে নির্মূল করার জন্য করা হয়, ওষুধ দেওয়া হয়, ডাক্তারখানায় যাওয়া হয় বা ওষুধ খাওয়া হয় বা ইনজেকশন দেওয়া হয়। অলরেডি আমরা ইনজেকশন সম্পর্কে টিকা সম্পর্কে পড়ে নিলাম, এবার আমরা ঢুকবো রোগে। চলো দেখি যে ঠিক কি কি রোগ আমাদের মধ্যে বর্তমান। দেহের গঠনগত কার্যগত অস্বাভাবিকতা যা কিছু চিহ্ন বা লক্ষণ দ্বারা প্রকাশিত হয় তাকে রোগ বলে। মানে আমাদের প্রত্যেকটা রোগের একটা লক্ষণ আছে, প্রত্যেকটা রোগের। ঠান্ডা লাগলে কি হয় আমরা জানি, জ্বর হলে, পেটে ব্যথা, প্রত্যেকটা যতটা আমাদের স্বাভাবিক মানুষদের নর্মালি ডেলি বেসিসে একটা হয় আর কি, ডেলি বেসিস মানে রোজ নয়, মানে নর্মালি হয়, সবার মধ্যে দেখা যায়, সেগুলোর মোটামুটি লক্ষণ আমরা জানি। খুব রেয়ার কেসের লক্ষণগুলো আমরা জানি না। তো রোগের কারণ, নানা কারণে রোগ সৃষ্টি হয়। দেহে রোগ জীবাণু প্রবেশ করলে কলেরা, টাইফয়েড, বসন্ত, হাম, ধূলিকণা, ধাতব পদার্থ, রেডিয়েশন, তড়িৎ শক্তি, বিভিন্ন কারণ আছে, ঠিক আছে।
তো চলো ফার্স্টেই আমরা দেখি রোগ। একটা ফার্স্ট হচ্ছে ডায়রিয়া। নামটা তোমরা অনেকেই শুনেছো, অনেকেই কি সবাই শুনেছো, আই নো যে তোমরা সবাই শুনেছো। তো ডায়রিয়ার প্যাথোজেনটা একবার চলো দেখি। প্রধানত প্রোটোজোয়া ঘটিত রোগ, অ্যান্টাবিমা ডিয়ারডিয়া ইত্যাদি প্রোটোজোয়ার আক্রমণে এই রোগ হয়। এই ছাড়া ব্যাকটেরিয়া ইকোলাই, সালমোনেলা, সাইগালা নামক ব্যাকটেরিয়ার আক্রমণেও এই রোগ হয়। অ্যাকচুয়ালি কোন কোন ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগটা সেটা বলে দিয়েছে। উপসর্গ কি? প্রচুর পরিমাণে তরল দাস্ত, মল অপেক্ষা জলের পরিমাণ বেশি, কখনো কখনো উদরাময়ের সঙ্গে গা বমি বমি ভাব বা বমি হতে পারে, দুর্বলতা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, শুষ্কতা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। সাধারণত মাছির সাহায্যে এই রোগ ছড়ায়। মাছি রোগের মলে বসার পর আঢাকা খাবারে বসলে রোগ সংক্রমিত হয়। অপরিচ্ছন্ন পয় প্রণালী থেকে, অবিশুদ্ধ পানীয় জল থেকেও রোগ ছড়াতে পারে। পয়েন্ট টু বি নোটেড, ফেরসে পয়েন্ট টু বি নোটেড কি, যে এই যে আমি এখন তোমাদেরকে রোগগুলো পড়াবো তার মেন যে জিনিস দুটো তোমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে উপসর্গ আর একটা হচ্ছে সংক্রমণের পদ্ধতি। মানে এখান থেকে দিতে পারে যে মাছি ছড়াই, মানে তোমার ধরো নিম্নলিখিত কোন রোগটি, বা একটা উপসর্গ দিয়ে দিল যেখানে বললো যে মল অপেক্ষা জলের পরিমাণ বেশি হয়, নিম্নলিখিত কোন রোগে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে উপসর্গগুলো, আর আমাদেরকে সংক্রমণ পদ্ধতিটাও মেনলি জেনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আসছে হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়াটা কি দেখো, উপসর্গটা দেখো। শীতকালে কি হয়, প্রচন্ড শীত করে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে। 103 ডিগ্রি থেকে 104 ডিগ্রি জ্বর হয়, অর্থাৎ উচ্চ তাপমাত্রায় ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, তখন শরীর দুর্বল হয়ে পড়ে, ঘামে পোশাক ভিজে যায়। হ্যাঁ, এর সংক্রমণ পদ্ধতি কি? অ্যানোফিলিস মশা, অ্যানোফিলিস মশা। তাহলে অ্যানোফিলিস মশা ছড়ায় এমন কোন রোগ, সেই রোগটির নাম কি? সেই রোগটি হচ্ছে আমাদের তোমার ম্যালেরিয়া। ঠিক আছে, এর ক্ষেত্রে কি হয়, লক্ষণ কি? প্রচুর পরিমাণে কাঁপুনি দিয়ে জ্বর আসে। আরো কিছু কিছু সংক্রমণ পদ্ধতি আছে যেগুলো আমি আর বলছি না, মেনটা বলে দিচ্ছি। এরপর আসছে তোমার ধরো ডিপথেরিয়া। ডিপথেরিয়াটা কি? ডিপথেরিয়াটা হচ্ছে গলার মধ্যে টনসিলের পাশে বা উপরে সাদা সরের মতো দাগ দেখা যায়, গলা ব্যথা, গিলতে কষ্ট, গ্ল্যান্ড ফোলা, গলা ধরা, শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ দেখা যায়। এরপর হচ্ছে রোগটি খুবই ছোঁয়াচে, রোগের জিনিসপত্র ব্যবহার করলে হাঁচি কাশি, গায়ে ইত্যাদি থেকে রোগ বিস্তার করে। ডিপিটি ভ্যাকসিন এই রোগের প্রতিষেধক। তাহলে ডিপথেরিয়া, ডিপিটি আমি তো যখন ভ্যাকসিন পড়ালাম, মানে টিকাগুলো পড়ালাম আর কি, ভ্যাকসিনেশন পদ্ধতিগুলো দেখালাম, তখন সেখানে বললাম যে ডিপিটি যেটা, সেটা কি ডিপথেরিয়া, সেই রোগের হচ্ছে তোমার প্রতিষেধক হচ্ছে ডিপিটি ভ্যাকসিন। তাহলে এই একটা কোয়েশ্চেন যেটা আমি আগেও বলেছি, আবার এখানেও তোমরা দেখে নিলে। ঠিক আছে, নেক্সট আছে হচ্ছে নিউমোনিয়া। দেখো যে যে রোগগুলোর নাম বলছে, ডিপথেরিয়াটা মেবি আমরা কম শুনেছি, মানে আমার যতটা মনে আসছে আমি শুনিনি খুব একটা, বাট ম্যালেরিয়া, তারপর ডায়রিয়া এন্ড নাও ইজ নিউমোনিয়া, এগুলো কিন্তু আমরা শুনে থাকি প্রায়। ওকে, তো নিউমোনিয়া দেখো, নিউমোনিয়া রোগের যে উপসর্গ সেটা কি? ফুসফুস আক্রান্ত হওয়ায় ফুসফুস থেকে মিউকাস খরিত হলে অ্যালভিওলাই, ব্রঙ্কিওল ইত্যাদি মিউকাসে ভরে যায়, ফলে শ্বাসকষ্ট দেখা যায়, জ্বর, মাথার যন্ত্রণা, শীত ভাব লক্ষণ দেখা যায়, ফুসফুসে লোভ সলিড হতে থাকে, ঠোঁট ও নাক নীলাভ ধূসর বর্ণ ধারণ করে। এটার তোমার যেটা কি বলে মানে সংক্রমণ পদ্ধতিটা দেখো, রোগের স্পুটাম অর্থাৎ গায়ের থেকে মাছির সাহায্যে রোগ বিস্তার করে। এছাড়া রোগীর পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র থেকেও রোগ ছড়াতে পারে। এইগুলো হচ্ছে ব্যাপার, এগুলো তোমরা জেনে রাখবে, এটা আমাদের খুবই দরকারি একটা জায়গা। তোমরা দেখো শুধুমাত্র পড়ার জন্য নয়, এমনিও কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তারপর আছে ধরো টিটেনাস। টিটেনাসটা কি? টিটেনাসের উপসর্গটা দেখো, চোয়ালের পেশি শক্ত হয়ে যায় এবং লকড হয়ে যায়, হা করতে পারে না, ধনুকের মতো পিছন দিক বেঁকে যেতে থাকে, তীব্র জ্বর ও মাথার যন্ত্রণা, কেটে গেলে এবং রক্তপাত বা কাটা স্থানের মাধ্যমে জীবাণু সংক্রমিত হয়। ঘোড়ার পৃষ্ঠায় পা দিলে, আমি জানি না বিষ্ঠায় মানে কি, তোমরা যদি জানো তাহলে আমাকে বলে দিও। পায়ে পেরেক বিঁধলে ক্ষতস্থান দিয়ে এই রোগ জীবাণু মানবদেহে প্রবেশ করে। এই হচ্ছে আমাদের রোগ। তারপর আসছে দেখো টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন এই রোগের একমাত্র প্রতিষেধক। এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। যক্ষা, ওজন হ্রাস, দুর্বলতা, বহুদিন ধরে কাশি এবং কাশির সঙ্গে রক্ত, জ্বর, ক্ষুধামান্ত, বিকালে সামান্য জ্বর এবং রাতে ঘাম, এগুলো হচ্ছে তোমার লক্ষণ। এটা কি? যে বিসিজি ভ্যাকসিন এই রোগের প্রতিষেধক। রোগীর কাশি, গায়ের বা স্পুটাম ইত্যাদির মাধ্যমে রোগ ছড়ায়, অর্থাৎ কফ বা থুতো থেকে মাছির সাহায্যে রোগ ছড়ায়। সবই আছে। ডেঙ্গু নামটা শুনলে কিসের নাম মনে পড়ে? মশা, অবভিয়াসলি।
তাহলে মশাই রোগ ছড়ায়। দেখো ম্যালেরিয়াটাও কিন্তু মশাবাহিত রোগ, ঠিক আছে? ম্যালেরিয়া রোগ ছড়ায় কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশা, আর ডেঙ্গু ভাইরাস ছড়ায় হচ্ছে স্ত্রী এডিস মশা। তো এখানে তোমাদেরকে একটা মনে রাখতে হবে, পরীক্ষায় যদি দেয় অ্যানোফিলিস মশা আর এক অপশনে ম্যালেরিয়া এন্ড ডেঙ্গু দুটোই আছে, তোমরা কনফিউজ হবে না, অ্যান্সার হবে ম্যালেরিয়া। অপশনে কোশ্চেন যদি দেয় এডিস মশা তাহলে কি হবে? ডেঙ্গু। অ্যাজ ইউজুয়াল উল্টে দিতে পারে, ডেঙ্গুর জন্য দায়ী অ্যানোফিলিস না এডিস, তাহলে হবে তোমার এডিস। আর যদি সেম অ্যাজ ম্যালেরিয়ার জন্য কি, সেটা হচ্ছে অ্যানোফিলিস। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে হেপাটাইটিস এ। এরও দেখো বমি বমি ভাব, বমি উদরাময়, তারপর জ্বর, উদরে ব্যথা ইত্যাদি। এরও সাধারণত আঢাকা খাবার, পানীয় জল, এগুলো হেপাটাইটিস বি সেম ওরকমই। এইচবিভি ভ্যাকসিন এই রোগ থেকে সংক্রমণ থেকে হয়। এডস, এডস রোগ একটা খুব খারাপ একটা রোগ, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, নাক দিয়ে সর্দিক্ষরণ, যকৃতের সংক্রমণ থেকে জন্ডিস, বমি বমি ভাব, ক্ষুধামান্দ, লসিকা গ্রন্থির প্রদাহ, ইমিউনিটি পাওয়ার বিপর্যস্ত হয়ে পড়ে। এই রোগ যেভাবে সংক্রামিত হয়, এইচআইভি রোগীর সঙ্গে অবাধ যৌন সংসর্গ, এইচআইভি পজিটিভ রক্ত গ্রহণ, রোগীর ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড, রেজার ইত্যাদি ব্যবহার করা, মায়ের দেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে শিশুদের এইচআইভি সংক্রামিত হওয়া। তো এটাও একটা খুব খারাপ রোগ। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এতক্ষণ তোমরা একটা জিনিস নোটিস করবে, এতগুলো রোগ পড়লাম, রোগে তোমরা দেখলে সবকিছুর লক্ষণে কিন্তু একটা কমন আছে, সেটা হচ্ছে জ্বর, ঠিক কিনা? প্রত্যেকটা রোগের উপসর্গের মধ্যে কিন্তু জ্বর আছে সবকটার মধ্যে। আবার তাদের যদি তুমি সংক্রমণের দেখো, তাহলে সব জায়গায় দেখবে যে আটাকা খাবার কি কোনো কারোর জিনিস ইউজ করা, বা এই জিনিসগুলো কমন। তাহলে বেসিক জিনিসগুলো এই জন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলা হয়, আমাদেরকে নোংরা খাবার খেতে বারণ করা হয়, রাস্তার খাবার খেতে বারণ করা হয়, সবসময় খাবার দাবার ঢেকে রাখতে বলা হয়, অন্যের গামছা বা অন্যের কোনো জিনিস, যে কোনো জিনিস হোক ইউজ করা জিনিস, সেটা করতে নেই। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে চলতে হয়, তাহলেই আমরা কিন্তু এই সমস্ত রোগ থেকে কোনো মানে অনেকটা আর কি করতে পারবো, নিজেকে রক্ষা করতে পারবো। নেক্সট হচ্ছে ধৌতকরণ। ধৌতকরণ মানে কি? কাপড় কাচা, কাপড় কাচাই বলতে পারো, কাপড় কাচা হোক আর নিজেকে কাচা হোক, ওই রকমই জিনিস। ধৌতকরণ মানে হচ্ছে তোমার ধরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলা হয়েছে। এখানে দেখো যদি আমরা ধৌতকরণের সংজ্ঞাটা যদি দেখি, মানে ডেফিনেশনটা দেখি, যে উপায়ে ডিটারজেন্ট, সাবান, পেস্ট, অ্যান্টিসেপটিক লোশনের সাহায্যে হাত পা, মুখ, দেহ, পোশাক পরিচ্ছদ পরিষ্কার করে জীবাণুমুক্ত করা হয় তাকে ধৌতকরণ বলে। একদম। ধৌতকরণ জিনিসটা কি? আমরা জামা কাপড় কাচা হোক, আমরা ভালোভাবে নিজেদের ভালোভাবে স্নান করা হোক, কোনো রুম পরিষ্কার করা হোক, বেড পরিষ্কার করে রাখা হোক, যে কোনো আমি যত জায়গা থাকি, যে যে জায়গাগুলো আমি ব্যবহার করি বা সমস্ত কিছু রিলেটেড, আমার সাথে রিলেটেড সবকিছুকে যদি আমি পরিষ্কার রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে মুক্ত পাবো। তাই ধৌতকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ধৌতকরণের উপাদানটা দেখো, দাঁত মাজা বা মুখ ধোয়ার জন্য টুথপেস্ট, মানে যেগুলো যেগুলো যার জন্য যা লাগে সেটাই। দেখো এখানে একদম কোলগেট ফ্রি স্মাইল দিয়েছে না, কোলগেট ফ্রি স্মাইল তোমরাও দেবে। তোমরা যদি পরীক্ষা ঠিকঠাক ভাবে দাও, তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, তাহলে এই স্মাইলটা আমারও আসবে, আমারও ভালো লাগবে যে না আমার স্টুডেন্টরা পড়ছে, তাদের মুখেও আমি কোলগেট ফ্রি স্মাইল দেখতে পারি। এবার একজন বলবে যে ম্যাম আমি কোলগেট ইউজই করি না, আমি তো অন্য কিছু ইউজ করি, আমি তো ডাবল রেড পেস্ট ইউজ করি, আমি তো ক্লোজ আপ ইউজ করি। যে যেটা ইউজ করো তার স্মাইল সেটাই আসবে, কিন্তু মেন উজ্জ্বলতাটা তখনই আসবে তোমরা যদি ভালো রেজাল্ট করো, তাহলে সেই উজ্জ্বলতাটা আমার মধ্যে আসবে, বুঝতে পারলে? তো সেই অনুযায়ী আমি এক্সপেক্ট করবো তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবে। তো চলো আবার ফিরে যাওয়া যাক আমাদের পড়ায়। তো ব্যাপারটা হচ্ছে কি, রোগ নিরাময় ধৌতকরণের ভূমিকা। ফার্স্ট হচ্ছে মুখ ধোয়া, মুখ ধুতে হবে ভালোভাবে কুলকুচি করে খাবার পরে। তারপর সকালে উঠে মুখ ধুতে হবে, এগুলো কিছু কিছু বেসিক জিনিস, এগুলো আমার মনে হয় না তোমাদেরকে বলতে হবে। হাত পা ধোয়া, স্নান করা, ক্ষতস্থান ধৌতকরণ, ক্ষতস্থান বলতে কোনো জায়গায় কেটে গেলে নোংরা যাতে না হয় সেই জায়গাটা পরিষ্কার রাখা। ধৌতকরণের গুরুত্ব আবার কি? ধৌতকরণের গুরুত্ব কিছুই না, ধৌতকরণ হচ্ছে যে জীবাণু, খাদ্য সামগ্রী মানে ধৌতকরণ করলে কি হবে, সে জায়গাগুলো পরিষ্কার থাকবে, ফলে বিভিন্ন রোগ থেকে আমরা মুক্ত পাবো, এই হচ্ছে মেইন গুরুত্ব। এবার হচ্ছে মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা। খাদ্য সামগ্রী উৎপাদনে দই, পনির, মাখন, ঘোল, কেফির, কুমিসা, ইডলি, কিমচি, ফিশ, সস ইত্যাদি উৎপাদনের জন্য বিভিন্ন ব্যাকটেরিয়াদের কাজে লাগানো হয়। আমরা সবাই জানি যে দই তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস, হ্যাঁ ঠিকই বলছি না, দই তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া সামথিং কিছু একটা ইউজ করা হয়। গরমে মাথা কাজ করছে না। তো মদ্য শিল্পে যে যেমন ধরো বিভিন্ন ফলের রস, খেজুরের রস ইত্যাদি ওষুধ উৎপাদনে দেখো ব্যাকটেরিয়া, যেমন খারাপ ব্যাকটেরিয়াও আছে তেমন ভালো ব্যাকটেরিয়াও আছে।
বুঝলে? ভ্যাকসিন উৎপাদনে, তারপর জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুদের ভূমিকা, যে ব্যাসিলাস থুরিনজিয়ালিস নামক ব্যাকটেরিয়া পতঙ্গের পেস্টদের মেরে ফেলে, ব্যাসিলাস প্যাপিলা নামক ব্যাকটেরিয়া প্রয়োগ করে জাপানি বিটল দমন করা হয়। এগুলো বিভিন্ন বিভিন্ন ব্যাকটেরিয়াদের নাম বলেছে। তারপর যে অণুজীব বা জীবজ সার, জীবজ সার বলতে গেলে যেসব তোমার মাটিতে দেওয়া হয়, শস্য, কি বলে ওটাকে, জমিতে দেওয়া হয় যেসব সার, শস্য ফলন উৎপাদনের জন্য, ভালো শস্য উৎপাদনের জন্য যেই সবের যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেই সব ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে। তারপর হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া কর্তৃক নাইট্রোজেন সংবন্ধন, রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাস করে। তাহলে এখানে একটা কোয়েশ্চেন দেখো, সিম্বগোত্রীয় উদ্ভিদ মিন্স মটর, সিম, এইগুলো। তো যে তোমার সিম্বগোত্রীয় উদ্ভিদ থাকে মেইনলি মিথজীবী ব্যাকটেরিয়া কি, তাহলে এখানে একটা তোমার কোয়েশ্চেন দিতে পারে, যেমন যে মিথজীবী ব্যাকটেরিয়া সেটার নাম কি, তখন সেটা আমাদেরকে মনে রাখতে হবে। দেখো হুট করে এখান থেকে কোয়েশ্চেন চলে আসবে, আমি বুঝতেই পারবো না, আমাদের বুঝতেই সমস্যা হয়ে যাবে যে এখানটাতে তোমার কিরকম কোয়েশ্চেন দিতে পারে। তাহলে এখানে দেখো যে রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া সিম্বগোত্রীয় উদ্ভিদে কি বলে মূলের অর্বুদে বসবাস করে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা একটা কোয়েশ্চেন। তারপরে বলছে যে তোমার কিছুটা দেহ সংগঠনের কাজে লাগায়, গাছগুলি মরে গেলে মাটির সঙ্গে মিশে যায়, তখন দেহস্থ নাইট্রোজেন উৎপাদনে মাটিতে মিশে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে। আমরা পড়েছি ক্লাস 10 এর আমরা লাস্ট চ্যাপ্টারে মেবি পড়েছি নাইট্রোজেনের সম্পর্কে, যখন নাইট্রোজেন চক্র পড়েছিলাম তখন ওখানে আমরা পড়েছি যে নাইট্রোজেন কিভাবে বৃদ্ধি পায়। তো সেটা এখানে আর বলা নাই। সায়ানোব্যাকটেরিয়া নেক্সট, মাটিতে বসবাসকারী সায়ানোব্যাকটেরিয়া বা নীলগ সবুজ শৈবাল বায়ু থেকে নাইট্রোজেন শোষণ করে, নাইট্রোজেন সংবন্ধন ঘটায়, ফলে মাটি উর্বর হয়। কৃষিক্ষেত্রে সায়ানোব্যাকটেরিয়া চাষ করে 7.8 লক্ষ টন নাইট্রোজেন উৎপাদন করা যেতে পারে। অ্যানাবিনা নস্টক, অলোসিরা, টলিপোথিক্স, স্টিগোনিমা প্রভৃতি কতগুলি স্বাধীনজীবী সায়ানোব্যাকটেরিয়া। তাহলে স্বাধীনজীবী সায়ানোব্যাকটেরিয়া, তাহলে এক্সাম্পল গুলো দেখে নাও। এগুলো পড়েছি আমরা, এগুলো আগেও পড়েছি, আমি এগুলো বলেছি, তো তোমরা সেখানেও দেখেছো, তো এখানেও আরেকবার দেখে নাও। মাইকোরাইজা কি, এরা এক ধরনের বিশেষ ধরনের ছত্রাক, পাইন গাছের মূলে বসবাস করে। তাহলে পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাকের নাম হলো, পাইন গাছে বসবাসকারী ছত্রাকের নাম সেটা কি, সেটা হচ্ছে তোমার মাইকোরাইজা। তাহলে এখান থেকে কি কি কোয়েশ্চেন দিতে পারে, হঠাৎ করে দিয়ে দিবে পাইন গাছের মূলে, তখন তোমরা জানবে পাইন গাছের মূলে কই পড়িনি তো। এই জায়গা থেকে এইভাবে কিন্তু কোয়েশ্চেন গুলো দেয়, মানে যদি কোয়েশ্চেন টাফ করতে চায় তখন কিন্তু এরকম ভাবে দেয়। অ্যাকচুয়ালি টাফও না, খুঁটিয়ে পড়াটাই ম্যাটার করছে। মাইক্রোরাইজার ছত্রাক যেমন গাছের কাছে আশ্রয় পায় ও তার পুষ্টি থেকে আহরণ করে, তেমনি সেটি গাছকে মাটি থেকে পুষ্টি আহরণেও সাহায্য করে। মাইক্রোরাইজার ছত্রাকের দুই রকম অবস্থান দেখা যায়, এদের নাম বহি মাইক্রোরাইজা এবং অন্ত মাইক্রোরাইজা। মাইক্রোরাইজা মূলের বৃদ্ধিতে সহায়তা করে এবং মূলের চারপাশে অসংখ্য অনুসূত্র সৃষ্টি করে জল শোষণে সহায়তা করে। মাইক্রোরাইজার হাইপা মাটিকে দৃঢ়ভাবে আটকে রেখে ভূমিক্ষয় রোধ করে। সিম্বজাতীয় উদ্ভিদে মাইক্রোরাইজার সাহায্যে অর্বুদ গঠন করে। প্রসেস এগুলো আমাদের জেনে কোনো কাজ নাই, এখান থেকে কোনো কোয়েশ্চেন নেই। কোয়েশ্চেন যে জায়গাটা আসবে যে পাইন গাছের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে, কি থাকে, মাইক্রোরাইজা। প্রয়োজনীয়তা কি, জীব সার প্রয়োগে জমির উর্বরতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, রাসায়নিক নাইট্রোজেন সারের চাহিদা পূরণ করে, শস্যজাত উদ্ভিদের কোনো ক্ষতি করে না, মাইক্রোরাইজা বোধ বা হিউমাস মাটি সৃষ্টি করে। এই গেল আমাদের টোটাল চ্যাপ্টার। খুব ছোট্ট একটা চ্যাপ্টার না, কিছুই নেই, দেখো যদি দেখি সেরকম ভাবে কিছুই নেই, জাস্ট কয়েকটা ব্যাকটেরিয়ার নাম, অ্যান্টিবডি, অ্যান্টিজেন, ওই অ্যান্টিবডি যেগুলো বললাম, আইজিএ, আইজিবি, সেগুলোর কাজগুলো, মানে কাজগুলো বলতে গেলে মেন প্রত্যেকের যে কাজগুলো সেটা। তারপর এডওয়ার্ড জেনার অনাক্রমবিদ্যার জনক, ঠিক আছে। তো তারপর গুটি বসন্ত টিকার আবিষ্কারক। এখান থেকে এই কটা কোয়েশ্চেনই দেয়, এর বাইরে এই জায়গাতে কিচ্ছু দেবে না। তো এই হাতে গোনা কয়েকটা কোয়েশ্চেন যদি তোমরা প্র্যাকটিস রাখো তাহলে তোমাদের জন্য এগুলো খুব ইজি একটা জায়গা, ইজি একটা টপিক। তো এই জায়গাটা দেখো, খুব সুন্দর জায়গা, খুব সহজ। আমরা আসলে কি বলতো ক্লাস 10টা তোমাদেরকে আগে পড়ে এতটা ডিটেলে বলে দিয়েছি, তো এই জায়গাগুলো না খুব ছোট্ট ছোট্ট জায়গা, মানে তোমাদেরকে একটু বললে, যেমন লাস্টের যে টপিক গুলো পড়ালাম ব্যাকটেরিয়া সম্পর্কে, নাইট্রোজেন, বেশিরভাগটা নাইট্রোজেন রিলেটেড বা জমি উর্বর, মানে এই যে রিলেটেড এগুলো আমরা ক্লাস 10 লাস্ট চ্যাপ্টারে পড়েছি। তো এই জায়গাটা যদি আমি তোমাদের স্কিপও করে দিই তো তোমাদের কাছে এটা কিছু মনে হবে না, যদি বা তোমরা এই ক্লাসগুলো ঠিকঠাক দেখে থাকো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের আজকের এই 4 নম্বর চ্যাপ্টার, আই মিনস আমাদের ক্লাস 9 এর 4 নম্বর চ্যাপ্টার, যেটা খুব সুন্দর ছোট্ট একটা চ্যাপ্টার। তো তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বে, যে হাতে গোনা যে কয়েকটা কোয়েশ্চেন আছে সেটা প্র্যাকটিস করবে। আর মিডিল আমি একটা জায়গায় বলেছিলাম, এটার মানে আমি জানি না, তোমরা কেউ জানলে আমাকে বলবে। তো আমি দেখবো যে তোমরা আমাকে কমেন্ট করো, আমি দেখতে চাই যে আমি যেটা বলছি সেটা তোমরা কতজন কনসেন্ট্রেশন দিয়ে শুনেছো বা কতজন ফুললি উইদাউট এনি স্কিপ ভিডিওটা দেখেছো। তো আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। তো তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো, নেক্সট দিন আবার দেখা হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।